ওয়েলকাম টু মাই চ্যানেল। সদ্য তোমাদের মাধ্যমিক শেষ হয়েছে, তো আমার যে চ্যানেল সেখানে দেখবে তোমরা বিগত যে ক্লাসগুলো ছিল সেখানে ছিল সম্পূর্ণ ক্লাস 10-এর উপরে, এবং তার আগে 11-12-এ বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি নতুন করে একাদশ শ্রেণীর রসায়নের প্রথম যে চ্যাপ্টার সেখান থেকে আমি আমার যে ক্লাস শুরু করব। তো প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে পরমাণুর গঠন চ্যাপ্টার। পরমাণু গঠনে কি আছে? প্রথমে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কার যেগুলো রয়েছে, যে তড়িৎ মোক্ষম নলেজ যেগুলো রয়েছে, সেগুলোর পরে দেখবে যেটা আসছে সেটা হচ্ছে পরমাণুর গঠন। পরমাণুর গঠনে প্রথমে কি আসছে? আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। আমি ছবিটা এঁকে নিয়েছি, কি বলছে দেখো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আলফা কণা একটা সোর্স নিতে হবে আমাকে, যেখান থেকে আলফা কণা বেরোবে। তাহলে এটা হচ্ছে আলফা কণার উৎস। আলফা, বিটা, গামা তিনটে হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। এটা আলফা রশ্মি, এখান থেকে বেরোবে আলফা কণা। আলফা কণা কি? হিলিয়াম কণার স্রোত। তা আলফা কণা কোনখান থেকে বেরোবে? একটা তেজস্ক্রিয় আইসোটোপ নিতে হবে বা তেজস্ক্রিয় মৌল নিতে হবে। বিসমাথ নিয়েছি, যার পারমাণবিক ভর 214 এবং পারমাণবিক ক্রমাঙ্ক 83। কি করেছি আমি? এখানে আলফা কণা উৎস নিয়েছি, তারপরে নিয়েছি হচ্ছে ছিদ্রযুক্ত লেড প্লেট। এই যেটা এখানে ছিদ্র আছে, লেড প্লেট। এখানে নিয়েছি পাতলা সোনার একটা পাত, এটা হচ্ছে সোনার পাত, এই যে, যার ব্যাসার্ধ কত? 0.0004 mm। একদম পাতলা সূক্ষ্ম একটা আমি সোনার পাত নিয়েছি। সোনার পাতের পেছনে কি নিয়েছি? জিঙ্ক সালফাইড প্রযুক্ত পর্দা। এই যে পর্দাটা দেখছো না, এই যে পর্দাটা, এটা এখানে জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ দেওয়া আছে। তাহলে যে কোনো একটা পরীক্ষাতে তিনটে জিনিস থাকে। এক নম্বর হচ্ছে পরীক্ষা, 2 নম্বর থাকে পর্যবেক্ষণ, 3 নম্বর হচ্ছে সিদ্ধান্ত। এই তিনটে জিনিস যে কোনো পরীক্ষা থাকে। ফার্স্টে পরীক্ষা কি করে করব? প্রথমে পরীক্ষা সেট আপ করেছি। কি করেছি? আলফা কণা উৎস নিয়েছি, একটা ছিদ্রিত লেড প্লেট নিয়েছি, সোনার পাত নিয়েছি, সোনার পাতের পেছনে জিঙ্ক সালফাইড প্রলেপিত একটা পর্দা নিয়েছি। তো এখান থেকে আলফা রশ্মি বেরোচ্ছে, এই যে লেড প্লেট এবং ছিদ্র দিয়ে এখান থেকে বেরোচ্ছে সোনার পাতে। এইখানে ধাওয়ার পর রশ্মিগুলো দেখো চারদিকে ছড়িয়ে যাচ্ছে, কিছু যাচ্ছে এর কাছাকাছি, কিছু এর দূরে, কিছুগুলো দেখো একদম অনেকটা প্রায় কাছাকাছি উল্টো দিকে রিটার্ন দিচ্ছে। তো এটা হলো পরীক্ষার সেট আপ গেল। পর্যবেক্ষণ কি হচ্ছে? পর্যবেক্ষণে আমরা দেখছি এখান থেকে যে আলফা রশ্মি সোনার পাতে ধাক্কা মারছে, জিঙ্ক সালফাইড প্রলিত যে পর্দা আছে সেখানে বিভিন্ন জায়গায় ধাক্কা মারছে। দেখো কিছু আছে সোজা বেরিয়ে যাচ্ছে রশ্মি, কিছু এই জায়গাগুলোতে হিট করছে একটু দূরে, কিছু হিট করে দেখো এখান থেকে একদম অপোজিট, প্রায় অপোজিট দিকে। এটা হলো পর্যবেক্ষণ। এরপরে আমি আসবো পরের ছবিটা, সেখানে আছে সিদ্ধান্ত। দেখো সিদ্ধান্ত, দেখো এই ছবিটা, এখানে কি দেখতে পেলাম? আগে যে ছবিটা ছিল সেখান থেকে এটা নিলাম আমরা, যে জিঙ্ক সালফাইড যুক্ত পর্দায় আঘাত করছে। এখান থেকে কিছু রশ্মি বেরিয়ে যাচ্ছে, এগুলো বেরিয়ে যাচ্ছে সোজা, কিছু কি হচ্ছে এখান থেকে রিটার্ন দিচ্ছে একদম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে, কিছু দেখো এই অ্যাঙ্গেল করে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি কি কি সিদ্ধান্ত নিতে পারি? 1 নম্বর নিতে পারি পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা, কারণ অধিকাংশ রশ্মি বাইরে বেরিয়ে যাচ্ছে। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। ফাঁকা 2, দেখো আলফা কণা হচ্ছে হিলিয়াম কণার স্রোত, যার আধান হচ্ছে +2 ধনাত্মক। এবার এখান থেকে গিয়ে সোজা এখানে ব্যাক করছে, তার মানে নিশ্চয়ই মাঝখানে ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে। পরমাণুতে সমগ্র ভর যেটা ধনাত্মক আধান সেটা মাঝখানে কেন্দ্রীভূত আছে। তো 2 নম্বর কি বলতে পারি? ধনাত্মক আধান কেন্দ্রীভূত আছে, কেন্দ্রে। বলতে পারি। 3 নম্বর কি বলতে পারি? কিছু কিছু রশ্মি 90 ডিগ্রি অথবা 180 ডিগ্রি কোণে বিক্ষেপিত হচ্ছে। তাহলে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাতে আমি পরীক্ষা দেখলাম, পর্যবেক্ষণ দেখলাম, এই সিদ্ধান্তে পৌঁছালাম। এরপরে রাদারফোর্ড, এটা রাদারফোর্ড এই যে পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত নিয়ে একটা পরমাণু মডেল দিয়েছে, সেই পরমাণু মডেলের স্বীকার্যগুলো আমি এবার দেখব। রাদারফোর্ডের পরমাণু মডেল কি বলছে? প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধানযুক্ত অংশ বর্তমান, যাকে বলে নিউক্লিয়াস বা কেন্দ্রী। একই আমরা আগের ছবিতে দেখেছি, মাঝখানে যে থাকে নিউক্লিয়াস, কেন্দ্র ধনাত্মক আধানযুক্ত অংশ, তাকে বলে নিউক্লিয়াস বা কেন্দ্রী। 1 নম্বর। 2 নম্বর কি বলছে? নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় নিতান্তই ক্ষুদ্র।
এটা যদি পরমাণু পুরোটা হয় তা নিউক্লিয়াস থাকে মাঝখানে একদম, তাহলে এর তুলনায় এর আকার একদমই ক্ষুদ্র। ব্যাস কত? 10⁻13 সেন্টিমিটার। 3 নম্বর, পরমাণুর অভ্যন্তরস্থ বেশিরভাগ স্থানই ফাঁকা। আমরা দেখেছি বেশিরভাগ হিলিয়াম কণা পার হয়ে বেরিয়ে যাচ্ছে। 4 নম্বর, কেন্দ্রিক বা নিউক্লিয়াসের বহির্ভূত অংশে ইলেকট্রন বিদ্যমান। এই যে এটা নিউক্লিয়াস হলে এখানে বাইরের অংশে ইলেকট্রন বিদ্যমান, এখানে ইলেকট্রন ছিল। 5 নম্বর কি বলছে? পজিটিভ আধানযুক্ত নিউক্লিয়াস এবং নেগেটিভ চার্জ বা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল সমান এবং বিপরীতমুখী। এই যে নিউক্লিয়াস, এই যে পজিটিভ চার্জ, এই যে নিউক্লিয়াস ইলেকট্রন নেগেটিভ চার্জ, এদের মধ্যে যে আকর্ষণ বল সেটা পরস্পর সমান এবং বিপরীতমুখী, যার জন্য এই ইলেকট্রনগুলো কখনো এর উপর আসতে পারে না। যার জন্য এটা কন্টিনিউয়াসলি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট বেগে ঘুরতে থাকে। তো এটা ছিল হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই যে রাদারফোর্ড আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করলো, পর্যবেক্ষণ করলো, সিদ্ধান্ত নিল, তারপর একটা পরমাণু মডেলের সেটআপ হলো এটা। এরপর দেখা যাবে এই পরমাণু মডেলের কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, দেখে নেব সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেল, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দেখলাম, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত, সেখান থেকে পরমাণু মডেল দিল, এবং পরমাণু মডেলের পর জানতে পারলাম সেই মডেলের একটু সীমাবদ্ধতা রয়েছে। কি কি রয়েছে? বলছে এই পরমাণু মডেল অনুযায়ী পরমাণুর গঠন কখনো স্থায়ী হবে না। কেন স্থায়ী হবে না? আজকে মাঝখানে নিউক্লিয়াস, চারদিকে ইলেকট্রনগুলো এরকম ভাবে রাউন্ড করে ঘুরছে, তাহলে এই ইলেকট্রনগুলো যখন কন্টিনিউয়াসলি ঘুরছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করছে। তাহলে প্রথমে চার, তখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যখন বিকিরণ করবে আস্তে আস্তে সে বিকিরণের মাত্রা কমে থাকবে। তাহলে বিকিরণের মাত্রা কমে থাকলে কি হবে? এটা যখন কমবে তার ব্যাসার্ধ কমে এটা একসময় ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপর আছড়ে পড়বে। তাহলে নিউক্লিয়াস যদি আছড়ে পড়ে তাহলে ইলেকট্রনের কোনো অস্তিত্বই থাকবে না। তাহলে তার বলা তত্ত্ব অনুযায়ী তাহলে পরমাণুর গঠন কখনো স্থায়ী হবে না। 1 নম্বর, এটা তার লিমিটেশন বা সীমাবদ্ধতা। 2 নম্বর বলছে বিচ্ছিন্ন বর্ণালী লক্ষণীয়। কি হয়? এখান থেকে ইলেকট্রনগুলো যখন কন্টিনিউয়াসলি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরণ করে তখন তাহলে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। নিরবিচ্ছিন্ন বর্ণালী কি হবে? কন্টিনিউয়াস স্পেকট্রাম থাকবে তার পর, কিন্তু আলোতে পাওয়া যায় না। আলোতে পাওয়া যায় বিচ্ছিন্ন বর্ণালী, এখানে একটা বর্ণালী আবার কিছুটা গ্যাপ করে তারপর। নিরবিচ্ছিন্ন মানে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী যেখানে থাকবে, সমস্ত তরঙ্গদৈর্ঘ্যের আলো যেখানে থাকবে সেটাকে বলে নিরবিচ্ছিন্ন, মানে কন্টিনিউয়াস। এই যুক্তি অনুযায়ী নিরবিচ্ছিন্ন হওয়ার কথা, কিন্তু আলোতে দেখা যায় বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এটা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এই হলো আমাদের একাদশ শ্রেণীর প্রথম যে একটা টপিক রয়েছে আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, রাদারফোর্ডের মডেলের ফুল ডিটেলস এবং লাস্টের সীমাবদ্ধতা দিয়ে ক্লিয়ার। পরে আসবে আমার পরের ক্লাসে আসবে পরবর্তীতে যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে।